নমস্কার বন্ধুরা। আজ আমরা কথা বলবো এমন একটা চমকপ্রদ আর একেবারে নাটকীয় বিষয় নিয়ে, যা সত্যি আপনাদের চমকে দেবে। যে বাংলাদেশ একসময় ছিল দক্ষিণ এশিয়ার ঝকঝকে তারকা, সেই বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক কি হতে চলেছে সে বিষয়ে বিশ্ববিখ্যাত আন্তর্জাতিক সংস্থাগুলোর আরো কিছু অ্যাসেসমেন্ট, প্রেডিকশন এবং ফোরকাস্ট একে একে সামনে আসতে শুরু করেছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর রিপোর্টে বাংলাদেশের আগামীর দিনগুলো মোটেও সুখকর নয়। বিশ্বের অ্যাকাউন্টসের খাতায় একসময় অ্যাসেট বাংলাদেশ ধীরে ধীরে লাইবিলিটিতে রূপান্তরিত হতে চলেছে। বন্ধুরা, আপনারা হয়তো খেয়াল করেছেন, বাংলাদেশের উপর আমি এর আগেও বেশ কয়েকটা ব্যাক টু ব্যাক পর্ব করেছি। তাতে বিভিন্ন ওয়ার্ল্ড রিনাউন্ড ইকোনমিক অর্গানাইজেশনের রিপোর্ট তুলে ধরে বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে তাদের ভবিষ্যৎবাণী তুলে ধরেছি। এটি করেছি প্রধানত চারটি কারণে। নাম্বার ওয়ান, ভূরাজনৈতিক সমীকরণে কোনো দেশের নিয়ন্ত্রণ কতটা, সেই দেশের অর্থনীতি থেকে তার ক্লিয়ার ইন্ডিকেশন মেলে। নাম্বার টু, এই সংস্থাগুলোর রিপোর্ট আনবায়াস চিত্র দেয়। নাম্বার থ্রি, অর্থনীতি যে কোনো দেশের ব্যাকবোন, সেখানে ভারত যে পদক্ষেপগুলো নিচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে তার ক্লিয়ার ইমপ্লিকেশনস। আর নাম্বার ফোর, নোবেল শান্তির জন্য পেলেও আদতে মোহাম্মদ ইউনূস অর্থনীতিবিদ, সুতরাং এই ধাক্কা সামলে দিয়ে বাংলাদেশকে তিনি ঠিক কোন পথে নিয়ে যাচ্ছেন তা বোঝার জন্য এই রিপোর্টগুলো সবচেয়ে নির্ভরযোগ্য। এমনিতেই বাংলাদেশের বড় খেলোয়াড়কে এই মুহূর্তে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার থেকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সকলেই এড়িয়ে চলেছেন। বাংলাদেশের সঙ্গে ভারত, মায়ানমার কোনো প্রতিবেশী দেশেরই সম্পর্ক বিশেষ সুবিধার নয়। বৃহত্তম প্রতিবেশী দেশ ভারতের হাতে কোণঠাসা বাংলাদেশ এই মুহূর্তে ঠিক কোন পথে চলেছে, এবার চলুন বিশ্বের বিখ্যাত সংস্থাগুলোর রিপোর্ট থেকে আমরা তার একটু খোঁজ খবর নিই। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডেইলি স্কুপ শো এবং আপনাদের সঙ্গে আমি সঞ্জীব। কি তৈরি তো? চলুন গভীরে ডুব দেওয়া যাক। একসময় বাংলাদেশ ছিল দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক সাফল্যের এক জ্বলন্ত উদাহরণ। 2021-22 অর্থ বছরে জিডিপি বৃদ্ধি ছিল 7.2%। পোশাক শিল্প, রেমিটেন্স আর কৃষি, এই তিন মাথা মিলিয়ে বাংলাদেশ ছিল এক অপ্রতিরোধ্য শক্তি। কিন্তু 2024-এর গ্রীষ্মে রাজনৈতিক অস্থিরতা আর জন আন্দোলনের ধাক্কায় সরকার উৎখাত হয়। এরপর থেকে বাংলাদেশ যেন ঢুকে পড়েছে এক অর্থনৈতিক ঘূর্ণিঝড়ে। আইএমএফ এর সাম্প্রতিক রিপোর্ট বলছে 2025-26 অর্থ বছরে বাংলাদেশের জিডিপি বৃদ্ধি হবে মাত্র 5.4%, যেখানে আগের প্রক্ষেপণ ছিল 6.5%। আর চলতি 2024-25 অর্থ বছরে মাত্র 3.8%। এটা বাংলাদেশের জন্য গত 34 বছরের মধ্যে সবচেয়ে কম বৃদ্ধি, যদি না ধরি কোভিডের সময়কার 3.4%কে। ওয়ার্ল্ড ব্যাংক আরো কঠোর, তারা বলছে এই বছর জিডিপি বৃদ্ধি হবে মাত্র 3.3%। এখন প্রশ্ন হলো, এই পতনের পেছনে কারণ কি? উত্তরটা সহজ: রাজনৈতিক অস্থিরতা, কঠোর নীতি, বাণিজ্যে বাধা আর ব্যাংকিং সেক্টরের দুর্বলতা। আর এর পেছনে ভারতের নীরব ধাক্কা কিভাবে কাজ করছে সেটা না হয় একটু পরে বলছি। আগে দেখে নিই বাংলাদেশ নিজেই কিভাবে নিজের পায়ে কুড়ুল মেরেছে। বাংলাদেশ যখন ভাবছিল পাকিস্তান আর চীনের কাঁধে চড়ে ভারতের সঙ্গে পাঙ্গা নেবে, তখন তারা ভুলে গিয়েছিল অর্থনীতির খেলায় ভারতের একটা চালই যথেষ্ট। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন তলানিতে। গত কয়েক মাসে ভারত নীরবে কিন্তু নিখুঁতভাবে কিছু পদক্ষেপ নিয়েছে, যা বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। প্রথমত, ভারত বাংলাদেশ থেকে 9 ধরনের পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। এর মধ্যে রয়েছে কৃষি পণ্য, যা বাংলাদেশের রপ্তানির একটা বড় অংশ। ফলাফল, বাংলাদেশের রপ্তানি বাজারে ধস। দ্বিতীয়ত, ভারতের বাজার বাংলাদেশের পোশাক শিল্পের জন্য একটা বড় সমর্থন ছিল, কিন্তু ভারত যখন বাংলাদেশের রাজনৈতিক অবস্থানের বিরুদ্ধে কঠোর হয়ে উঠেছে, তখন ভারতীয় ক্রেতারা বাংলাদেশের পোশাকের অর্ডার কমিয়ে দিয়েছে। এই শিল্প বাংলাদেশের জিডিপির 10% আর রপ্তানির 85% গঠন করে। এখন মারাত্মক চাপে। আরেকটা বড় ধাক্কা এসেছে ট্রাম্প প্রশাসনের মাধ্যমে। 2025-এ আমেরিকা বাংলাদেশের পোশাকের ওপর 37% শুল্ক আরোপ করেছে, যা দক্ষিণ এশিয়ায় শ্রীলঙ্কার পর সর্বোচ্চ। এর পেছনে ভারতের কূটনৈতিক চাপ কাজ করছে বলে অনেকে মনে করেন।
আমেরিকার বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি রপ্তানি কমে গেছে, আর এর ফলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে টান পড়েছে। ভারত যখন চুপচাপ হাসছে, বাংলাদেশ তখন পাকিস্তান আর চীনের কোলে চড়ে ভাবছে আমরা তো বড় খেলোয়াড়। কিন্তু বাংলাদেশ খেলা তো শুরুই হয়নি। আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক আর এডিবি এই তিন মহারথী রিপোর্ট বাংলাদেশের জন্য একের পর এক দুঃসংবাদ বয়ে এনেছে। আইএমএফ বলছে 2025-26-এ জিডিপি বৃদ্ধি 5.4% হলেও এটা তাদের আগের প্রক্ষেপণের তুলনায় অনেক কম। আর চলতি বছর 3.8%, যা বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের 3.97% প্রক্ষেপণের চেয়েও কম। এডিবি আরো কঠিন ভাষায় বলছে রাজনৈতিক অস্থিরতা, ব্যাংকিং সেক্টরের দুর্বলতা আর উচ্চ মূল্যস্ফীতির কারণে 2024-25-এ জিডিপি বৃদ্ধি হবে মাত্র 3.9%। মূল্যস্ফীতির কথা বললে আইএমএফ এর মত 2025-এ মূল্যস্ফীতি 10%-এর কাছাকাছি থাকবে, যদিও 2026-এ তা কমে 6.2% হতে পারে। কিন্তু এই উচ্চ মূল্যস্ফীতি জনগণের ক্রয় ক্ষমতা কমিয়ে দিচ্ছে, আর ব্যাংকিং সেক্টরে 35% ডিফল্ট লোনের কারণে অর্থনীতির চাকা যেন থমকে যাচ্ছে। আর আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের অবস্থান, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো কেউই মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে সময় দিচ্ছেন না। এটা যেন স্পষ্ট বার্তা বাংলাদেশ এখন আন্তর্জাতিকভাবে কোণঠাসা। আইএমএফ আর ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট যেন বাংলাদেশকে বলছে, ভাই তুমি যতই পাকিস্তান আর চীনের স্বপ্ন দেখো, বাস্তবতা তোমাকে ধরে মাটির দিকে টানছে। বাংলাদেশের অর্থনৈতিক পতনের জন্য শুধু ভারত বা আন্তর্জাতিক চাপই দায়ী নয়, বাংলাদেশ নিজেও বেশ কিছু ভুল করেছে। প্রথমত, রাজনৈতিক অস্থিরতা। 2024-এর গ্রীষ্মের আন্দোলনের পর থেকে দেশে স্থিতিশীলতা নেই। অন্তর্বর্তী সরকার এসেছে, কিন্তু বিনিয়োগকারীদের আস্থা ফিরছে না। দ্বিতীয়ত, ব্যাংকিং সেক্টরের দুর্বলতা। 35% ডিফল্ট লোনের কারণে ব্যাংকগুলো ঝুঁকির মুখে। এর মানে হলো ব্যাংকগুলো ঋণ দিতে পারছে না, আর বিনিয়োগও কমছে। তৃতীয়ত, বাংলাদেশের রপ্তানি বৈচিত্র্যের অভাব। পোশাক শিল্পের উপর অতিরিক্ত নির্ভরতা, 85% রপ্তানি দেশকে ঝুঁকির মুখে ফেলেছে। আর সবচেয়ে বড় ভুল, ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করা। ভারতের বাজার, বিনিয়োগ আর কূটনৈতিক সমর্থন ছাড়া বাংলাদেশে কতটা দুর্বল তা এখন স্পষ্ট। পাকিস্তান আর চীনের দিকে ঝুঁকে বাংলাদেশ ভেবেছিল তারা ভারতকে টেক্কা দেবে, কিন্তু ফলাফল চীনের ঋণের ফাঁদ আর পাকিস্তানের নিজেরই অর্থনৈতিক দুর্দশা বাংলাদেশকে আরো গর্তে ঠেলেছে। বাংলাদেশ ভেবেছিল পাকিস্তান আর চীনের সঙ্গে হাত মিলিয়ে ভারতকে চোখ রাঙাবে, কিন্তু এখন দেখা যাচ্ছে ওই চোখ রাঙানির দাম চোকাতে হচ্ছে অর্থনীতির রক্ত দিয়ে। তো বন্ধুরা, বাংলাদেশের অর্থনীতি এখন ভারতের ধাক্কায় টালমাটাল। আইএমএফ এর লাল সংকেত, ভাঙা ব্যাংক আর পাকিস্তান চীনের ফাঁদে পড়া এই দেশ এখন যেন দড়ির উপর নাচছে। মোহাম্মদ ইউনূসের বড় বড় স্বপ্ন হয়তো বিশ্ব নেতারা ঠাট্টা করে উড়িয়ে দিচ্ছে, কিন্তু বাংলাদেশের জনগণ তারা দিচ্ছে অর্থনীতির রক্ত। চিন্তা নেই, পাকিস্তানের কোলে ঢলে পড়লেই সব ঠিক হয়ে যাবে। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে বলুন এই ট্র্যাজেডির শেষ কোথায়। পরের পর্ব পর্যন্ত সকলেই সাবধানে থাকুন। সকলকে ধন্যবাদ। টাটা।